নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আজ আপনাদের শোনাব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প অঙ্গহীনা। চোরবাগানের শ্যামাচরণ চট্টোপাধ্যায়কে লোকে বলে বোম ভোলানাথ। নিজে তিনি নিতান্ত ভালো মানুষ, পৃথিবীর শুদ্ধ লোককেও ঠিক সেইরূপ ভালো মানুষ মনে করেন। সকলকে অত্যন্ত অধিক বিশ্বাস করা যেন তাহার একটা মানসিক রূপ। জিনিস কিনিয়া কখনো টাকার ফেরত পয়সা গনিয়া লন না। কেহ বিপদে পড়িলেই শ্যামাচরণবাবু তাহার উপকার করেন। তিনি নিজে বিপদে পড়িলে সে যে আসিয়া বুক দিয়া পড়িয়া তাহার উপকার করিবে, সে বিষয়ে তিনি নিশ্চিন্ত। শ্যামাচরণবাবু বেটে খাটো রকমের মানুষটি, চোখ দুটি ভাসা ভাসা হাসি হাসি, গৌরবর্ণ প্রৌঢ় পুরুষ। মাথাটি নাড়িয়া নাড়িয়া চিবাইয়া চিবাইয়া কথা কহেন। সওদাগরি অফিসে চাকরি, বেতন অল্প, 60 টাকা মাত্র। একটি প্রাইভেট টিউশনিও আছে। এই সামান্য আয়ের উপর নির্ভর করিয়া কলিকাতা শহরে সপরিবারে বাস করা কম দুঃসাহসের কার্য নহে। একটি ঠিকা ঝি আছে, সে কত কাজকর্ম করিয়া দিয়া যায়, বাকি কর্ম নিজেদের করিয়া লইতে হয়। কষ্ট হয় বটে, কিন্তু উপায় তো নাই। শ্যামাচরণবাবুর একটি ছেলে, 3টি মেয়ে। ছেলেটির বয়স 17-18 বৎসর, বিএ ক্লাসে পড়ে। বড় মেয়ের নাম সুলোচনা, হরিপুরে বিবাহ হইয়াছে। তাহার ছোট শৈলবালা, তাহার ছোট ক্ষান্তমণি। শৈলবালার আজিও বিবাহ হয় নাই, দিলেই হয়। ক্ষান্তমণি ছোট। শ্যামাচরণবাবুর হাতে পৈতৃক আমলের কিছু টাকা ছিল, তাহা বড় মেয়েটির বিবাহে সমস্তই খরচ করিয়া ফেলিয়াছেন। এই তো অবস্থা, রাখিয়া ঢাকিয়া বুঝিয়া সুঝিয়া খরচ করিতে হয়। কিন্তু বোম ভোলানাথকে তখন সে কথা বুঝায় কাহার সাধ্য। তখন শৈল ছোট ছিল, এখন সে 12-13 বছরের হইয়াছে। এখন শ্যামাচরণ নিজের ভ্রম বুঝিতে পারিয়াছেন। কন্যাদায় এমনই জিনিস। বোম ভোলানাথ শ্যামাচরণকেও চঞ্চল করিয়া তুলিয়াছে। দুর্ভাবনায় এই দরিদ্র দম্পতির মুখ ক্লিষ্ট, মন বিষাদ ভারাক্রান্ত। গৃহিণী বলিলেন, আমার গায়ের যা কিছু গহনা আছে সব বিক্রয় করো, 1000 টাকার উপর পাওয়া যাইবে, তাহাতেই এ যাত্রা জাতি রক্ষা হোক। শ্যামাচরণ ঠেকিয়া শিখিয়াছে, বলিলেন, তাহার পর খেন্তির বেলায় কি উপায় হইবে? গৃহিণী বলিলেন, আসু ততদিন যদি নারায়ণের ইচ্ছায় মানুষ হয়, তাহা হইলে আর ভাব নাকি। ক্ষান্তমণি শৈলবালার চেয়ে 2-3 বৎসরের মাত্র ছোট। আজিকালিকার বাজারে বিএ ক্লাসের ছাত্র আশুতোষ যে 2-3 বৎসরে মানুষ হইতে পারিবে, সে আশা অপর কেহ হইলে সাহস করিয়া মনে স্থান দিতে পারিত না। কিন্তু শ্যামাচরণবাবু দিলেন। গহনা বিক্রয়ের পরামর্শই স্থির হইল। কিন্তু আবার মনের মতো পাত্রও তো চাই। গৃহিণী বলিলেন, যখন আমি গা খালি করিয়া সর্বস্ব খোয়াইয়া মেয়ের বিবাহ দিতেছি, তখন যে সে একটাকে ধরিয়া দিলে চলিবে না। জামাই দেখিতে সুষ্টি হইবে, 2টা কি একটা পাশ করা হইবে, খাইবার পরিবার সংস্থান থাকিবে, এইরূপ চাই। শ্রীমান আশুতোষের একজন সহপাঠী বন্ধু ছিল, তাহার নাম মোহিনীমোহন। সে জমিদারের ছেলে, কলিকাতায় মেসের বাসায় থাকিয়া পড়াশুনো করিত। মাঝে মাঝে আশুর সঙ্গে তাহাদের বাড়িতে আসিত। অনেকবার নিমন্ত্রণ করিয়া তাহাকে খাওয়ানো হইয়াছে। যে লক্ষণগুলি গৃহিণী জামাতায় চাহিয়াছেন, এই মোহিনীমোহনে তাহার সবগুলিই বিদ্যমান। সুতরাং স্বভাবত
তাহারই কথা সকলের মনে হইল। যেমন কর্তা তেমনই গৃহিণী, তেমনই ছেলেটি। জমিদারের ছেলে, বিয়ে পড়িতেছে। গহনা বেচিয়া 1000 টাকা পাওয়া যাইবে, তাহাতেই তাহাকে ক্রয় করিবেন। সত্য যুগ আর কি। শ্যামাচরণবাবু বামন, প্রাংশুলভ্য ফল মোহিনী মোহনকে জামাতা করিবার জন্য বাহু বাড়াইলেন। ইহার প্রতিফলস্বরূপ উপহাস নহে, সর্বনাশ উপস্থিত হইয়াছিল। কিন্তু সে পরের কথা পরে বলিব। আশু বলিল, মোহিনীর বিবাহ হয় নাই বটে, কিন্তু তাহারা কাহার সন্তান, কয় পুরুষে, নৈকুষ্য অথবা ভঙ্গকুলীন, এসব আশু কিছুই বলিতে পারিল না। পরদিন কলেজে কথায় কথায় কৌশল করিয়া বন্ধুর নিকট হইতে আশুর সমস্ত সংবাদ আদায় করিয়া লইল। সমস্তই মিলিয়াছে। বড় সুখের কথা। আশু একে তো শ্যামাচরণবাবুর পুত্র, তাহাতে অল্প বয়স্ক, সাংসারিক অভিজ্ঞতা কিছুই নাই। সে মনে করিল যেন বিবাহ হইয়াই গিয়াছে। প্রথম হইতেই মোহিনীর সঙ্গে তাহার প্রগাঢ় বন্ধুত্ব ছিল। এখন মনে মনে তাহাকে ভাবি ভগ্নিপতি স্থির করিয়া সেই বন্ধুত্ব প্রগাঢ়তর করিয়া তুলিল। ইহার ফলস্বরূপ আশুদের বাড়িতে মোহিনীর যাতায়াত বৃদ্ধি পাইল। শনিবার কলেজের ছুটির পর সে প্রায়ই আসিয়া আশুদের বাড়িতে সন্ধ্যা যাপন করিত। রবিবারে এবং অন্য ছুটির দিনে মাঝে মাঝে আশুর মা তাহাকে নিমন্ত্রণ করিয়া খাওয়াইতে লাগিলেন। ইহাদের গোপন অভিপ্রায় জানিতে মোহিনী মোহনের অধিক দিন বিলম্ব হইল না। বিবাহের কথাবার্তা হইবার পূর্বে শৈলবালা মোহিনীর সঙ্গে স্পষ্ট কথা কহিত না, কিন্তু তাহার সম্মুখে বাহির হইত এবং প্রতিদিনই 2-1টা পরস্পরের চোখাচোখি হইয়া যাইত। আশু ও মোহিনী আহারে বসিলে আশুর মা পরিবেশন করিতেন। প্রয়োজন হইলেই শৈল আসিয়া তাহাকে সাহায্য করিত। কিন্তু যেদিন শৈলবালা এই বিবাহের কথা শুনিল, সেদিন হইতে মোহিনীর সাক্ষাতে আর সে প্রাণান্তেও বাহির হইত না। মোহিনী আসিলেই খান্তমণি সুর করিয়া বলিতে থাকিত, দিদির বর এসেছে গো। মোহিনী বাহির হইতে এই গান শুনিয়া মনে মনে হাসিত। ভাবিত, কোথায় কি তাহার ঠিক নাই, বিবাহ। কিন্তু শ্যামাচরণের কন্যা শৈলবালার তো সে বুদ্ধি ছিল না। সে যখন মোহিনী মোহনকে দেখিত, তখন তাহাকে স্বীয় ভাবী প্রতিস্বরূপ দেখিত। নিজের ভবিষ্যৎ জীবনের যে কোনো অংশের কল্পনা করিত, সেই অংশেই দেখিতে পাইত মোহিনী মোহন সুন্দর, শান্ত, সমুজ্জ্বল চক্ষু দুটিতে স্নেহ ভরিয়া দাঁড়াইয়া আছে। কিন্তু ক্রমে মোহিনী মোহনেরও বুদ্ধি বিপর্যয় ঘটিল। তাহার সমস্ত তর্ক যুক্তি শীঘ্রই তাহাকে কল্পনার কমনীয় হস্তে সমর্পণ করিয়া বিদায় গ্রহণ করিল। অনেক রাত্রে ঘুম ভাঙিয়া যাইলে মোহিনী ভাবিত, যদি শৈলবালার সঙ্গেই আমার বিবাহ হয় তবে কেমন হয়। মনে হইত বেশ হয়, বেশ নামটিও। কিন্তু শৈলবালার লজ্জাটা বড় বেশি। কখনো ভাবিত, তা বেশ তো, লজ্জাই তো স্ত্রীলোকের ভূষণ। আবার কখনো বা ভাবিত, এই ভূষণ বাহুল্যে আমার নবপ্রণয়ের কোমল হৃদয় ক্ষতবিক্ষত হইবে না তো? লজ্জা ভাঙাইতে অনেক আয়াস স্বীকার করিতে হইবে। এখন তো দেখিলেই পলাইয়া যায়। ফুলসজ্জার রাত্রে কথা কওয়াইতে অনেক সাধ্য সাধনার প্রয়োজন হইবে। কল্পনায় সেই ফুলসজ্জা রাত্রিটির অভিনয় করিত। শৈলবালা যেন খসখসে কাপড় পরিয়া, সাটিনের বডিস পরিয়া, কপালে একটি খয়েরের টিপ কাটিয়া, চুলে সুগন্ধি মাখিয়া, জড়সড় হইয়া মুখখানি ঢাকিয়া পাশ ফিরিয়া শুইয়া আছে। শয্যায় প্রবেশ করিয়া সে শৈলকে কি বলিয়া ডাকিবে? নাম করিয়াই ডাকিবে।
শৈল কি তার উত্তর দিবে? সে ফিরিবেও না, চাহিবেও না, কথাও কহিবে না। অনেক চেষ্টাতে যেন কথা কহিল, কিন্তু সে যেন শৈলের নিজ কণ্ঠস্বর নহে। এ যে ভাঙা জড়ানো, সংকুচিত, বাধাপ্রাপ্ত স্বর, কিন্তু নিরতিশয় মধুর। এইরূপ ভাবিতে ভাবিতে রজনী শেষে তাহার নিদ্রাকর্ষণ হইত। স্বপ্ন দেখিত, সে স্বপ্নও যেন শৈলবালা স্মৃতি পরিমলে আমোদিত। যে রাত্রিতে পূর্ণিমার চন্দ্র পৃথিবীর উপর বেশি করিয়া উন্মাদনা বর্ষণ করিত, সে রাত্রিতে হয়তো কল্পনা করিত যেন এক সমুদ্র বেষ্টিত জনহীন দ্বীপের প্রান্তরে বেড়াইতে বেড়াইতে সহসা শৈলবালার সাক্ষাৎ পাইল। তখন নূতন নূতন বিবাহ হইয়াছে। শৈল, তুমি এখানে কেমন করিয়া আসিলে? কেমন করিয়া আসিয়াছে তা তো শৈল জানে না। বাড়িতে বিছানায় মার কাছে শুইয়া ঘুমাইতেছিল, জাগিয়া দেখিল এই বনে আসিয়া পড়িয়াছে। বোধহয় আরব্য উপন্যাসের জিনি দৈত্য অথবা পরীদের রাজা উড়াইয়া আনিয়া থাকিবে। সমুদ্র গর্জন শুনিয়া ভয় পাইয়া শৈলবালা কাঁদিতেছিল, এখন আর ভয় করিতেছে না। মোহিনী যেন বলিল, তোমার ক্ষুধা পাইয়াছে, তোমার জন্য ফল সংগ্রহ করিয়া আনি। শৈল বলিল, না, আমি একলা থাকিতে পারিব না, আমার ভয় করিবে যে। তবে চল, দুজনেই যাই। কিন্তু শৈল কি সেই কঙ্করাকীর্ণ পথে চলিতে পারে? চলো, তোমায় কোলে করিয়া লইয়া যাইব। ফল যদি না পাওয়া যায়? ফল যদি থাকে আর জল যদি না থাকে, কি হইবে? বিধাতা যেন মূর্তিমান হইয়া বলিয়া গেলেন, তোমাদের পরস্পরের জন্য পরস্পরের মুখে চুম্বনের অমৃত সঞ্চিত রাখিয়াছি, ফল ও জলের প্রয়োজন হইবে না। আর কত সমস্ত অসম্ভব কল্পনা, সে আর বলিয়া কাজ নাই। শুনিলে বিজ্ঞলোকে বিদ্রূপের হাসি হাসিবেন। নাটক নোভেল মোহিনীর বিস্তর পড়া ছিল। সে যে ভালোবাসার পথে পদার্পণ করিল, তাহা বেশ জানিয়া শুনিয়াই করিল। সে পথ বড় পিচ্ছিল। প্রণয়ে সে বাপিতে নামিতে নামিতেই জল এক গলা হইল। দেখিতে দেখিতে অগাধ জলে গিয়া পড়িল। কি স্নিগ্ধতা তাহার সর্বশরীরকে আলিঙ্গন করিল। চারিদিকে পদ্ম বিকাশ, ডুবিয়া মরিতেও সুখ আছে। এখন অবধি আশু ডাকিলে মোহিনী আর সহজে তাহাদের বাড়িতে যাইতে চাহিত না। মনে 16 আনা ইচ্ছা যাইবার, কিন্তু বোধ হইত যেন সকলে তাহার এ ভাব পরিবর্তন ধরিয়া ফেলিয়াছে, যেন কত অপ্রতিভ হইয়া থাকিত। একদিন শ্যামাচরণবাবু মোহিনীকে দেখিয়া বলিলেন, বাপু, আমার অনেক দিনের সাধ, শৈলর সঙ্গে তোমার বিবাহ দিই। তাহাকে তুমি তো দেখিয়াছ, তোমার যদি সম্মতি থাকে তো বলো, তোমার পিতা ঠাকুরের নিকট আমি বিবাহের প্রস্তাব করি। মোহিনী প্রথমটা চুপ করিয়া রহিল। মাটির পানে চাহিয়া কোটের বোতাম ঘুরাইতে ঘুরাইতে অল্প অল্প হাসিতে লাগিল। শ্যামবাবু তার বুঝিয়া আবার জিজ্ঞাসা করিলেন, কি বলো? মোহিনী হাসিতে হাসিতে বলিল, তা বেশ তো। গৃহিণী মাঝে মাঝে তাগাদা করেন, মোহিনীর বাপকে যে চিঠি লিখিবে বলিয়াছিলে, তাহার কি হইল? শ্যামাচরণবাবুর 18 মাসে বৎসর। তিনি বলেন, এই লিখব এবার। গৃহিণী বলেন, মেয়ে যে এদিকে বলতে নেই বড় সড়ো হয়ে উঠল, আর আইবুড়ো রাখা কি ভালো হয়? এরপরে 5 জনে 5 কথা বলবে যে। শ্যামাচরণবাবু বলেন, এখন পড়াশুনোর ব্যাঘাত হবে, পরীক্ষাটা হয়ে যাক, তারপরে প্রস্তাব করব। এখন পড়াশোনার ব্যাঘাত হবে, কথা শুনিয়া হাসি পায়, যেন বিবাহের জন্য আর কিছুরই প্রয়োজন নেই।
প্রয়োজন শুধু শ্যামাচরণবাবুর প্রস্তাব করাটা। সাধে লোকে তাহাকে বলিত বোম ভোলানাথ। পরীক্ষা শেষ হইল, মোহিনী বাড়ি গেল। আরও 2-3 মাস কাটিল। আজ লিখি কাল লিখি করিয়া এখনো শ্যামাচরণবাবু পত্র লেখেন নাই। বোধহয় বিশ্বাস ছিল বৈশাখের পূর্বে তো বিবাহের দিন নাই, এখন অবধি অনর্থক পত্র লিখিয়া কি হইবে। বৈশাখ মাসে পরীক্ষার ফল বাহির হইল। আশু মোহিনী উভয়ই উত্তীর্ণ হইয়াছে। আশু এই শুভ সংবাদ মোহিনীকে টেলিগ্রাফ করিয়া জানাইল। বাড়িতে আনন্দ উৎসব পড়িয়া গেল। এইবার শ্যামাচরণবাবু চিঠি লিখিলেন। মোহিনী ও আশুতোষের পরস্পরের সৌহার্দ্য বর্ণনা করিয়া, মোহিনীর পরীক্ষা ফলে আনন্দ প্রকাশ করিয়া অতিশয় বিনয় সহকারে বিবাহের প্রস্তাব করিলেন। সপ্তাহখানেক পরে পত্রের উত্তর আসিল। মোহিনীর পিতা বল্লভপুরের জমিদার হরেকৃষ্ণ রায় মহাশয় লিখিয়াছেন, মোহিনীর সহিত আশুতোষের বন্ধুত্বের কথা পূর্ব হইতেই তিনি অবগত আছেন এবং শ্যামাচরণবাবুর গুণের কথাও তিনি মোহিনীর নিকট সর্বদাই শুনিতে পান। তাহার সঙ্গে সম্পর্ক স্থাপিত হয়, ইহা অতি সুখের কথা। তবে দেনা পাওনা সম্বন্ধে একটা কথা কওয়া যে এখন রীতি হইয়াছে, সেটা চুকিয়া গেলেই সমস্ত ঠিকঠাক করা যাইতে পারে। সেটা পত্রের দ্বারা না হইয়া বাচনিক হইলেই উভয় পক্ষের সুবিধা ও সময় সংক্ষেপ হইবে। অতএব এই অভিপ্রায়ে একবার যদি শ্যামাচরণবাবু অনুগ্রহ করিয়া দিনের কুটিরে পদধূলি দেন, তবে তিনি অত্যন্ত আহ্লাদিত হইবেন। এই পত্র পড়িয়া শ্যামাচরণবাবু যার পরনাই সন্তোষ লাভ করিলেন। গৃহিণীকে বলিলেন, আহা দেখেছ, যেমন ছেলেটি তেমন বাপটি। আজকালকার দিনে এমন কুটুম্ব পাওয়া অতি সৌভাগ্যের কথা। স্থির হইল আগামী শনিবার অফিসের পর যাত্রা করিবেন। পরদিবস একসময় নিরিবিলি পাইয়া শৈলবালা লুকাইয়া উপরোক্ত পত্রখানি পাঠ করিতেছিল। তাহার দিদি সুলোচনা আসিয়া এই চৌর্যকার্যে তাহাকে ধরিয়া ফেলিলেন। ধরা পড়িয়া শৈলর মুখ চোখ কান রাঙা হইয়া উঠিল। দিদি পরিহাস করিয়া বলিলেন, শৈলী, তোর যে আর দেরি সইছে না। বাবাকে বলবো এখন যেন এই মাসেই বিয়ের সব ঠিকঠাক করে আসেন। বাস্তবিকই পিতার যাত্রাকালে সুলোচনা তাহাকে বলিয়া দিল, বাবা, যদি সব ঠিক হয় তবে এই মাসেই নয়তো জ্যৈষ্ঠ মাস পড়তেই বিবাহের দিন স্থির করে এসো। সামনের জামাই ষষ্ঠীতে যেন আমরা আমোদ আহ্লাদ করতে পাই। শ্যামাচরণবাবু যথা সময়ে বল্লভপুরে উপস্থিত হইলেন। হরেকৃষ্ণ রায় আদর অভ্যর্থনা করিতে ত্রুটি করিলেন না। মোহিনীদের বাড়িঘর, লোকজন, সোর সরাবত দেখিয়া সেই প্রথম শ্যামাচরণবাবু ভাবিলেন, এমন লোকের ছেলেকে মেয়ে দেওয়া তাহার মতো অবস্থার লোকের পক্ষে অত্যন্ত উচ্চাভিলাষ। তবে নাকি মোহিনীর পিতার পত্রে যথেষ্ট অভয় পাইয়াছিলেন, তাই অনেকটা ভরসা করিলেন। বেলা 9টার সময় তিনি মোহিনীদের বাড়িতে পৌঁছিয়াছিলেন। স্নানাহার করিতে অনেক বেলা হইয়া গেল। রায়মহাশয় বলিলেন, পথশ্রমে আপনার ক্লেশ হইয়াছে, এ বেলা বিশ্রাম করুন, ও বেলা তখন সে সমস্ত কথাবার্তা কওয়া যাবে। অপরাহ্নে রায়মহাশয়ের বহির্বাটিতে কতকগুলি ভদ্রলোকের সমাগম হইল। অনতি বৃহৎ কক্ষটির মধ্যস্থলে 2খানি চৌকি জোড়া করিয়া পাতা, তাহার উপর আগ্রার একখানি শতরঞ্জ, তাহার উপর রজকালয় হইতে সদ্যপ্রাপ্ত একখানি চাদর বিছানো, কয়েকটি তাকিয়াও স্থানে স্থানে সজ্জিত। রায়মহাশয় জমিদার গর্বে মধ্যস্থলে সুখাসীন। শ্যামাচরণবাবুকে তিনি সকলের সহিত পরিচিত করিয়া দিলেন। রায়মহাশয় এ কালের লোক ও আচার ব্যবহারের নিন্দা করিয়া সভা কার্যের সূচনা করিলেন। বিবাহে টাকা লওয়া যে একটা রীতি হইয়াছে,
তাহার প্রতি নিন্দার বেশি ঝোঁকটা পড়িল। বলিলেন, আমাদের সেসব দিনকাল এক আলাহিদা রকমের গিয়াছে। আমার যখন বিবাহ হইয়াছিল তখন মনে আছে 100 টাকা পণ, একটি সোনার আংটি আর একটি চেলির জোড় মাত্র পাইয়াছিলাম। আর বুঝি ভরি 10-15 সোনা আর ভরি 50-60 রূপা, ইহাতেই একেবারে ধন্য ধন্য পড়িয়া গিয়াছিল। স্বর্গীয় পিতৃদেব কতই লজ্জিত। বলেন, বৈবাহিক মহাশয়, আমি ছেলের বিবাহ দিতে আসিয়াছি, ছেলে বিক্রয় করিতে আসি নাই। আর এখন এখন মহাশয়, সেদিন আমার বড় সম্বন্ধীটির মেয়ের বিবাহ হইল। 50 ভরি সোনা, 200 ভরি রূপা, 1001 টাকা নগদ, তাহার উপর দান সামগ্রী আছে, খাট বিছানা আছে, বরাভরণ আছে। বরাভরণ কি জাতা মহাশয়? এই ধরুন ঘড়ি, সোনার ঘড়ি, সোনার গাঁটচেন, হীরার আংটি, চেলির জোড়, তাছাড়া আবার রূপার টি সেট। জামাই বন্ধুবান্ধবকে নিমন্ত্রণ করিয়া চা খাওয়াইবেন, তাই রূপার টি সেট চাই। এই নতুন বরাভরণ সাহেব বাড়ি হইতে আনাইতে প্রায় 200 টাকা লাগিয়া গেল। জামাইয়ের গুণের মধ্যে কি না, এলএ পাশ করিয়া বিয়ে পড়িতেছেন, বাপ জজ কোর্টের সেরেস্তাদার, বিষয় আশয় কিছুই নাই, চাকরি ভরসা। চাকরি তো তালপত্রের ছায়া, আজ যদি চাকরি যায় তবে কাল কি খাইবেন তাহার ঠিকানা নাই। আরে ছি ছি, একালে কেবল অর্থ, কেবল অর্থ, কেবল অর্থ, অর্থ ছাড়া আর কথাটি নাই। সভাস্থ সকলেই এক বাক্যে রায় মহাশয়ের এ মত সমর্থন করিলেন। শ্যামাচরণবাবু মনে মনে বলিলেন, যে যথার্থ ভদ্রলোক হয় সে সর্বদোষাবহ একালেও আপনার ভদ্রতা মর্যাদা অক্ষুণ্ণ রাখিয়া চলে। একজন ভদ্রলোক বলিলেন, তাহা হইলে এবার উপস্থিত বিবাহের কথাবার্তা হইয়া যাক। কর্তা বলিলেন, তবে আমি একবার বাড়ির ভিতরে উহাদের জিজ্ঞাসা করে আসি। বাড়ির ভিতর হইতে ফিরিয়া আসিতে তাহার বিস্তর বিলম্ব হইল না। তিনি বালির কাগজে লেখা এক সুদীর্ঘ ফর্দ হাতে করিয়া বাহির হইয়া আসি। বাড়ির মেয়েরা ছেলেপিলিকে দিয়া নিজেদের মনের মতো এই ফর্দ লেখাইয়া রাখিয়াছেন। রায় মহাশয় বলিলেন, বাড়ির ওয়ারা অলঙ্কার এই চাহেন, তাহার পর আর যাহা কিছু আছে সে সম্বন্ধে তাহারা কোনো কথা কহিবেন না বলিয়াছেন। আমারই উপর সম্পূর্ণ ভার দিয়াছেন। আমার একতারের মধ্যে যাহা রাখিয়াছেন তাহাতে অবশ্যই যথাসম্ভব সুলভে আমি চট্টোপাধ্যায় মহাশয়কে নিষ্কৃতি দিব, কিন্তু মেয়েদের এই ফর্দ হইতে অধিক কমানো আমার সাধ্যায়ত্ত হইবে না। ফর্দ পড়া হইল। তাহার বিস্তারিত বিবরণে পাঠককে ক্লিষ্ট করিব না। এই পর্যন্ত বলিলেই যথেষ্ট হইবে যে শ্যামাচরণবাবুর মুখের হাসি শুকাইয়া গেল, চক্ষু ছলছল করিতে লাগিল, পৃথিবী যেন পদতল হইতে সরিয়া দূরে চলিয়া যাইতে লাগিল। গহনার যাহা ফর্দ বাহির হইয়াছে তাহা খুব টানাটানি কষাকষি করিয়া দিলে 2000 টাকার একটি পয়সা কমই হইবে না। তাহার পর পণ আছে, ফুলসজ্জা আছে, নমস্কারী আছে, নিজেদের খরচ আছে। ফল কথা, মোহিনী মোহনকে জামাতা করিতে হইলে অন্তত 3000 টাকার প্রয়োজন। সম্বল মাত্র গৃহিণীর অলঙ্কারগুলি বিক্রয় করিয়া বড়জোর 1500 টাকা হইতে পারে। এতদিন ধরিয়া এত সাধে দরিদ্র ব্রাহ্মণ আকাশে যে অট্টালিকা নির্মাণ করিয়াছিলেন, মুহূর্তের মধ্যেই তাহা ধূলিসাৎ হইয়া গেল। অনুনয় বিনয় করিয়া হাতে পায়ে ধরিয়া বলিলে হয়তো কিছু কমিতে পারে, কিন্তু সে আর কত কমিবে, নিজের সাধ্যের মধ্যে আসিবে না। ভূমিকায় তো রায় মহাশয় বলিয়াই দিয়াছেন যে গহনার তালিকা হইতে বিশেষ কিছু কমানো তাহার ক্ষমতার বহির্ভূত। কিন্তু মজ্জমাঞ্জন শুনিয়াছি ধরে তৃণে, যদি আর কিছু না পায় সম্মুখে। সুতরাং
শ্যামাচরণ মনে করিলেন, কর্তা ইচ্ছা করিলে কি আর অলঙ্কারের তালিকাকে সংক্ষিপ্ত করিতে পারেন না? স্ত্রীলোকের কথাই কথা থাকিয়া যাইবে, এও কখনো হয়? নিজের স্ত্রীর কথা স্মরণ করিলেন। তিনি যদি স্ত্রীকে বলেন ইহা করিতে হইবে, তাহাতে স্ত্রী কি দ্বিরুক্তি করিবেন? কখনোই না। তাই শ্যামাচরণবাবু সহসা হাত দুইটি জোড় করিয়া রায় মহাশয়ের প্রতি করুণ দৃষ্টিপাত করিয়া বলিলেন, মহাশয়, আমি কন্যাদায় হইতে যাহাতে উদ্ধার হই, তাহা আপনাকে করিয়া দিতে হইবে। রায় মহাশয় অমনি, আহা, করেন কি? আমার সম্মুখে হাত জোড় করিয়া আমাকে অপরাধী করেন কেন? আপনি মহাশয় ব্যক্তি ইত্যাদি প্রকার উক্তি করিয়া সবলে শ্যামাচরণবাবু 2 হাত ছাড়াইয়া দিলেন। শ্যামাচরণবাবু বলিলেন, আমি মহাশয় ব্যক্তি নহি, মহাশয় ব্যক্তি আপনি। আমি অতি ক্ষুদ্রাদপি ক্ষুদ্র লোক, আমাকে কৃপা করিয়া এ যাত্রা রক্ষা করিতে হইবে। সভার একজন বলিলেন, অত টাকা ব্যয় করা যদি আপনার সাধ্যাতীত হয়, তবে কত ব্যয় আপনি করতে পারেন তাহাই বলুন না। শ্যামাচরণবাবু বলিলেন, মহাশয়গণ, আমার সমস্ত অবস্থা আমি অকপটে নিবেদন করিতেছি। সমস্ত শুনিয়া আমার প্রতি যাহা বিচার হয় করিবেন। আমি 60টি টাকা মাহিনা পাই, একটি ছেলে, 3টি মেয়ে। এই কাচ্চা বাচ্চাগুলি লইয়া ঘর করি। হাতে কিঞ্চিত পিতৃদত্ত অর্থ ছিল, তাহাতেই কষ্টে সৃষ্টে বড় মেয়েটির বিবাহ দিয়াছি। সে টাকার একটি কানা করিও আর অবশিষ্ট নাই। আছে এখন কেবল ব্রাহ্মণীর গায়ের অলঙ্কার কয়খানি, সেইগুলি বিক্রয় করিলে 1000-1200 টাকা হইতে পারে। ওই টাকার ভিতর যাহাতে আমার জাতি রক্ষা হয়, সব দিক রক্ষা হয়, সাপও মরে লাঠি না ভাঙে, তাহাই আপনারা 5 জনে করিয়া দিন। এ কথা শুনিয়া সভাস্থ সকলে শ্যামাচরণের দুঃখে আন্তরিক দুঃখিত হইলেন। রায় মহাশয়ের মুখে কিন্তু একটু অবিশ্বাসের মৃদু হাসি দেখা দিল। শ্যামাচরণের মতো বোম ভোলানাথ লোক যে পৃথিবীতে আছে, তাহা তাহার জ্ঞানের অগোচর ছিল। জমিদারের ঘরে বিয়ে পাশ করা ছেলে সন্ধানে আসিয়াছেন, হাতে কিছু নাই, সে কি হইতে পারে? সওদাগরি অফিসে চাকরি করেন, বেতন 60 টাকাতে কি আসে যায়? অমন কত 60 টাকা রোজগার করেন, তাহার কি কোনো হিসাব আছে? তথাপি রায়মহাশয় বলিলেন, আচ্ছা, তবে একবার বাড়ির ভিতর যাই, বলিয়া কহিয়া দেখি গে, মেয়েরা যদি কিছু কমাইতে রাজি হন। বলিয়া উঠিয়া গেলেন। ফিরিয়া আসিয়া বলিলেন, কমাইবার কথা শুনিয়া মেয়েরা অত্যন্ত রুষ্ট হইয়াছেন। বলিয়াছেন, তোমার যাহা খুশি তাহাই করো। আমাদের কথা যদি থাকিবেই না, তবে জিজ্ঞাসা করিবার কি প্রয়োজন ছিল? ইহার পর খোসামত করা চলে না। সকল জিনিসেরই একটা সীমা আছে তো। কন্যাদায়গ্রস্ত ব্যক্তিরও আত্মসম্মান একটা সীমার পর আর মাথা নোয়াইতে ঘৃণা বোধ করে। শ্যামাচরণবাবু এইবার একটু শুষ্ক শ্বেত হাসি হাসিলেন, তাহার জমাট অশ্রুর মতো তুষার কঠিন। বলিলেন, তাহা হইলে তো আপনার সঙ্গে কুটুম্বিতার সম্মান আমার অদৃষ্টে নাই। ইহাতে রায়মহাশয় এমন ভাবটা প্রকাশ করিলেন যেন তিনিও অত্যন্ত দুঃখিত। তিনি আর শ্যামাচরণ যেন উভয়ই এক অত্যাচারী রাজার শাসনাধীনে পীড়িত, তাই সমবেদনা অনুভব করিতেছেন। অপর সকলে মনে মনে ভাবিল, ছি, এমন স্ত্রীবশ। যাহা হোক, নিরাশার পাথর বুকে বাঁধিয়া সেই রাত্রেই শ্যামাচরণ গৃহে ফিরিলেন। বাড়িতে একটা আশা আনন্দের যে কোলাহল উঠিয়াছিল, শ্যামাচরণ ফিরিবা মাত্র তাহা থামিয়া গেল। বাড়ি শুদ্ধ লোকের মুখ শুকাইয়া গেল, গৃহিণীর কান্না পাইতে লাগিল, আর শৈলবালা অত্যন্ত গোপনে বাস্তবিকই ফুঁপিয়া ফুঁপিয়া কাঁদিল। শুধু কি মা বাপের দুঃখ দেখিয়া কাঁদিল, না আরো কিছু কারণ ছিল? আমার তো বিশ্বাস ছিল।
কিন্তু সে পণ করিয়া বসিল না। যাহাকে মন প্রাণ সমর্থন করিয়াছি সে ছাড়া আর কাহাকেও আত্মদান করিব না, আমি চিরকুমারী থাকিব। সে অত শত জানিত না, তাহার বুকে যে কিসের বেদনা আসিয়া বাজিল তাহা সে ভালো বুঝিতেই পারিল না। গৃহিণী বলিলেন, এখন উপায়? শ্যামাচরণ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আমি আর কি উপায় করিব? ঈশ্বর কি উপায় করেন দেখি, আমি তো হাল ছাড়িয়া দিয়াছি। কিন্তু হাল ছাড়িয়া দিয়া বেশি দিন থাকিতে পারিলেন না। পাত্রের সন্ধানে বাহির হইতে হইল। ১,১২০০ টাকায় হয় এমন একটি পাত্র। ৫টাস হোক আর নাই হোক, 2টা খাইতে পড়িতে দিতে পারে, আর নিতান্ত মূর্খ গোয়ার মাতাল দুশ্চরিত্র না হয়। অনেক সন্ধান করিতে হইল। অধিক আর কি বর্ণনা করিব? এ ভোগ কাহাকে না ভুগিতে হইয়াছে। কয়েকটা স্থানে তো এই হইল, সব ঠিকঠাক, আর হইল না। সেই বৈশাখ মাস হইতে আরম্ভ করিয়া পূজা পর্যন্ত এইভাবে কাটিল। পূজার সময় এক স্থানে স্থির হইল। ১,০০০ টাকা দিতে হইবে। পাত্রটি উকিল, কিন্তু দ্বিতীয় পক্ষে। তাই বলিয়া বয়স অধিক নয়, এই ৩০-এর মধ্যে। মেয়েটি বয়স্থা ও সুন্দরী, বিএলের পিতা, তাই ১,০০০ টাকাতেই স্বীকৃত হইয়াছেন। স্বীকৃত হইবার আরও একটু বিশেষ গোপনীয় কারণ ছিল। ৫ বৎসর ছেলের স্ত্রী বিয়োগ হইয়াছে। এই ৫ বৎসর বিস্তর সাধ্য সাধনাতেও ছেলেকে বিবাহে সম্মত করিতে পারেন নাই। এবার কোন শুভ গ্রহ বসে ছেলে রাজি হইয়াছে। সুতরাং টাকা ইত্যাদির প্রতি লক্ষ্য না করিয়া কার্যটা শীঘ্র সম্পন্ন করিয়া ফেলা আবশ্যক হইয়াছিল। কারণ কি জানি, যদি বিলম্বে মতি ফিরিয়া যায়। ১৭ই অগ্রহায়ণ বিবাহের দিন স্থির হইয়াছে। শ্যামাচরণ গহনাগুলি একে একে বিক্রয় করিয়া সমস্ত আয়োজন করিতে লাগিলেন। কিন্তু বিবাহের মাসখানেক পূর্বে একটি ভারী দুর্ঘটনা ঘটিল। রান্নাঘরের সম্মুখেই বারান্দায় শৈল বসিয়াছিল। একটি জলখাবার ছোট ঘটির ভিতর বাম হস্তের মাঝের আঙুলগুলি দিয়া ঘটিটি ঘুরাইতে ঘুরাইতে রান্নাঘরের ভিতর সুলোচনার সঙ্গে গল্প করিতেছিল। এমন সময় উপর হইতে চুন সুরকির একটা চাঙড় খসিয়া সেই হাতের উপর পড়িল। ঘটির কানাটা ভাঙিয়া গেল, আঙুল ও আধখানা সেই সঙ্গে কাটিয়া গেল। সন্ধ্যা হইতে না হইতেই খুব জ্বর। পূর্বেই ডাক্তার আসিয়া আঙুলটি দ্বিতীয়বার শানিত অস্ত্রে কাটিয়া ঔষধি প্রয়োগ করিয়া গিয়াছিল। ৪-৫ দিনের জ্বর ছাড়িল, কিন্তু আঙুল ভালো হইতে ১৫-২০ দিন লাগিয়া গেল। একে মেয়ের বিবাহ হয় না, তাহার উপর আবার আঙুল কাটিয়া গেল। খুব সাবধান, যেন প্রকাশ হইয়া সম্বন্ধ ভাঙিয়া না যায়। দেখিতে দেখিতে বিবাহের দিন আসিয়া পড়িল। বরপক্ষীয়েরা পল্লীগ্রাম হইতে প্রভাতেই আসিয়া পৌঁছিলেন। তাহাদের জন্য কাছেই একটা বড় বাড়ি ভাড়া লওয়া ছিল, তাহারা সেইখানে উঠিলেন। বাড়িতে সকলেই আনন্দ করিয়া বেড়াইতেছে, কেবল শৈলবালার মুখখানি মলিন। মাঝে মাঝে তাহার চক্ষু দুইটি জলে পুরিয়া উঠিতেছে। তাহার আর সে পূর্বেকার আকার নাই, যেন সে সম্প্রতি ৬ মাসের রোগশয্যা হইতে উঠিয়াছে। বেলা ১০টার সময় গায়ে হলুদ হইল। বরপক্ষীয়দের একটা দাসী গায়ে হলুদের সময় বাড়িতে আসিয়া পড়িয়াছিল। এত সাবধানতা সত্ত্বেও সে দেখিয়া গেল মেয়ের একটি আঙুল কাটা। যথাসময়ে সে বরের পিতার নিকট গোপনে এ সংবাদ দিতে ভুলিল না। বরকর্তা শুনিয়া তো আশ্চর্য হইয়া গেলেন। তিনি নিজে পূজার সময় মেয়েকে দেখিয়া আশীর্বাদ করিয়া গিয়াছেন, কিন্তু হয়তোবা বাম হাতটা কাপড়ের ভিতর লুকানো ছিল, তাই কি অত লক্ষ্য করেন নাই? যা হোক, প্রিয় বন্ধু ক্ষুদিরাম খুড়ার সহিত অত্যন্ত গোপনে পরামর্শ আঁটিলেন, বিবাহের পূর্বে কৌশলে এইটা জানাজানি করিয়া দিয়া
আরও 200 টাকা আদায় করিয়া লইতে হইবে। সন্ধ্যা হইল, বিবাহের বাজনা বাজিয়া উঠিল। বর আসিয়া সভাস্থ হইল। ইয়া গোপ, ইয়া চেহারা। পাড়ার ছেলেরা বরকে যে সকল ঠাট্টা বিদ্রুপ করিবে ভাবিয়া আসিয়াছিল, বরের গম্ভীর মূর্তি দেখিয়া সেসব কিছুই করিতে সাহস করিল না। কিছুক্ষণ পরে কন্যাকর্তা যথারীতি গলবস্ত্র হইয়া সভায় নিবেদন করিলেন, লগ্ন উপস্থিত, গাত্রোত্থান করিতে অনুমতি হোক। বর গিয়া বিবাহ মণ্ডপে উপবেশন করিল। শ্যামাচরণ জামাতাকে বরণ করিবার উদ্যোগ করিতেছেন, এমন সময় বরকর্তা কহিলেন, আমাদের একটা চিরকালের কৌলিক প্রথা আছে, তাহা পালন করিতে হইবে। কনেকে সভায় আনা হোক, বর কনের হাতে কিছু মিষ্টান্ন দিবে, তাহার পর বরণ হইবে। ইহা শুনিয়া কন্যাপক্ষীয়রা নিজেদের পুরোহিতের মুখপানে চাহিলেন। পুরোহিত বলিলেন, তাহাতে ক্ষতি নাই, যাহা উহাদের করিবার প্রথা আছে তাহা স্বচ্ছন্দে করিতে পারেন, আমাদের তাহাতে আপত্তি কি। কনেকে আনা হইল। বরকর্তা বরের হাতে একটি সন্দেশ দিয়া বলিলেন, এইটি তুমি কনের হাতে দাও। কনেকে বলিলেন, মা লক্ষ্মী, হাত পাত। শৈল বস্ত্রাঞ্চলের মধ্য হইতে কম্পিত দক্ষিণ হস্তখানি বাহির করিয়া দিল। বরকর্তা বলিলেন, না না, এক হাতে কি নিতে আছে মা, 2টি হাতই বাঁধিতে হয়। শৈল তো কিছুতেই বাম হস্ত বাহির করে না। শ্যামাচরণ দাঁড়াইয়া পলকে প্রলয় জ্ঞান করিতেছেন। অনেক পীড়াপিড়ির পর শৈল বাম হস্তখানি বাহির করিল। সকলেই দেখিল মাঝের আঙুলটির আধখানা নাই। বরকর্তা বলিয়া উঠিলেন, এ কি, অঙ্গহীন? পুরোহিত ঠাকুর বলিলেন, শ্রী গুরু, অঙ্গহীনা কন্যা গ্রহণ করিতে শাস্ত্রে যে নিষেধ আছে। মুখুজ্জেমশাই, বিবাহ স্থগিত করুন। বিবাহ স্থগিত করুন? কন্যাপক্ষীরা অতিশয় উষ্ণ হইয়া উঠিল। একজন বলিল, কোথাকার অশাস্ত্রজ্ঞ ভট্টাচার্য, একটা আঙুল কাটিয়া গেলে অঙ্গহীন হয় এ কথা কোন শাস্ত্রে পড়িয়াছেন? ভট্টাচার্য অশাস্ত্রজ্ঞ? ভট্টাচার্য কোন শাস্ত্রে পড়িয়াছেন? তিনি অগ্নিশর্মা হইয়া বলিলেন, কে হে বেল্লিক আকাল কুষ্মাণ্ড, আমার চেয়ে তোমার শাস্ত্রজ্ঞান অধিক নাকি? শ্যামাচরণ প্রমাদ গনিয়া বলিলেন, আপনারা যদি এখন বিবাহ স্থগিত করেন, তাহা হইলে আমার জাতি থাকে কেমন করিয়া? এইবার ক্ষুদিরাম খুড়া সর্বসমক্ষে বরকর্তাকে বলিলেন, কন্যাকর্তা পণস্বরূপ আর 200 টাকা ধরিয়া দিউন, মিটমাট করিয়া ফেলা যাইতেছে। কি বলো হে ভট্টাচার্য? সেই মাত্র একজন ভট্টাচার্যকে অশাস্ত্রজ্ঞ বলিয়া উপহাস করিয়াছে। ভট্টাচার্য প্রমাণ করিবেন শাস্ত্রজ্ঞান তাহার পূর্ণ মাত্রায় আছে। তিনি বলিলেন, টাকা ধরিয়া দিলে শাস্ত্রের হাত হইতে পরিত্রাণ পাওয়া যায় নাকি? সেই স্থানে কন্যাযাত্রী কলেজের একজন জ্যাঠা ছোকরা চশমা আঁটিয়া দাঁড়াইয়াছিল। সে বলিল, ঢের দেখেছি, আর ভট্টাচার্যগিরি ফলাতে হবে না, নর শব্দরূপ করো দেখি। ভট্টাচার্য মহাশয় এই তীক্ষ্ণ বিদ্রুপে আসন ছাড়িয়া এক লম্ফে উঠানে নামিয়া পড়িলেন। 2 হাত অতি বেগে ঝাড়িয়া বলিলেন, এ বিবাহে যদি আমি মন্ত্র বলাই, তবে আমার 14 পুরুষ নরকস্থ হবে। বরপক্ষীয় 5 জন হা হা করিয়া পড়িল। ভট্টাচার্য মশাই করেন কি, করেন কি? ভট্টাচার্য বরকর্তাকে লক্ষ্য করিয়া বলিলেন, যদি ব্রহ্মসাপের ভয় থাকে তবে উঠাও বর। বর বলিল, আমিও আঙুল কাটা মেয়েকে বিবাহ করিব না বলিয়া সে আসন ছাড়িয়া উঠিয়া পড়িল। পাড়ার যাহারা উপস্থিত ছিল তাহারা বরের আচরণ দেখিয়া বলিয়া উঠিল, কি, বিবাহ করিবে না?
লাঠির চোটে মাথার খুলি ভাঙিয়া দিব না। শৈলবালার মূর্ছা হইয়াছিল। এতক্ষণ কেহ তাহার খবর রাখে নাই। একটা দাসী শ্যামাচরণকে ঠেলিয়া বলিল, ওগো বাবু, মেয়ে যে এলিয়ে পড়ল। তৎক্ষণাৎ শৈলকে ধরাধরি করিয়া অন্যত্র পাঠানো হইল। এই গোলমালটা থামিলে বরকে আর খুঁজিয়া পাওয়া গেল না। বলিয়াছি, প্রথমাবধেই সে বিবাহ করিতে নিতান্ত অনিচ্ছুক ছিল। পিতামাতার একান্ত উৎপীড়নে বিবাহ করিতে আসিয়াছিল। সে এই সুযোগে চম্পট দিল। মুখে চোখে ঠান্ডা জলে ঝাপটা দিয়া বাতাস করিয়া অনেক কষ্টে শৈলবালার চেতনা সম্পাদিত হইল। শৈলর মা কাঁদিয়া বলিলেন, উহাকে আর বাঁচাইয়া কি হবে গো, উহার যে কপাল পুড়িল। আমরা এতক্ষণ মোহিনীর কোনো উল্লেখ করি নাই। সে কলিকাতাতেই ছিল। আশু বলিল, বাবা, আমি মোহিনীকে আনিয়া বিবাহ দিব। এই বলিয়া মুহূর্তের মধ্যে নিজের ডেস্ক হইতে একখানা বৃহৎ ছুরি বাহির করিয়া পাগলের মতো মোহিনীর বাসার উদ্দেশ্যে ছুটিল। বাসার দরজা তখনও বন্ধ হয়নি। 2-3টা করিয়া সিঁড়ি ডিঙাইয়া দোতলার ছাদে গিয়া পৌঁছিল। দোতলার ছাদে একটিমাত্র কক্ষ, তাহাতে মোহিনী একাকী থাকিত। দুয়ার বন্ধ, ঘরে আলো জ্বলিতেছে। কম্পিত স্বরে আশু ডাকিল, মোহিনী, মোহিনী। মোহিনী উঠিয়া দুয়ার খুলিয়া দিল। সংক্ষেপে আশু মোহিনীকে সমস্ত ঘটনা বলিয়া বলিল, ভাই, তুমি এ রাত্রিতে আমার ভগ্নীকে বিবাহ করিয়া আমাদের জাতি কুলমান রক্ষা করো, নহে তো বলো এই ছুরি আনিয়াছি, তোমার সম্মুখে আত্মহত্যা করিব। মোহিনী আপাদমস্তক শিহরিয়া আশুর হাত হইতে ছুরি কাড়িয়া লইল। বলিল, ভাই চলো, আমি তোমার ভগ্নীকে বিবাহ করিব, আত্মহত্যা করিতে হইবে না। মোহিনী চক্ষু দিয়া দরদর ধারায় অশ্রু বহিল। এই রাত্রে যে শৈলবালার বিবাহ, তাহা সে পূর্বাবধি অবগত ছিল। টেবিলের উপর একখানি কাগজ পড়িয়া রহিয়াছে। তাহাতে সে 2 মিনিট পূর্বে বিসর্জন নাম দিয়া একটি কবিতা আরম্ভ করিয়াছে। তাহার শেষ পংক্তিটির কালি এখনো শুকায় নাই। চটি জুতা পায়ে আলুথালু বেশে মোহিনী আশুর সঙ্গে চলিল। তখন রাত্রি 10টা হইবে। 1টার মধ্যে শৈলবালার সঙ্গে মোহিনীর শুভ বিবাহ যথাশাস্ত্র সম্পন্ন হইয়া গেল। পাঠক রাগ করিবেন না, ঘটনাটা কিছু নোভেলিয়ানা রকমের হইল বটে, কিন্তু এ জগতে বাস্তব জীবনেও যে প্রতিদিন শত শত নোভেলের ঘটনা ঘটিতেছে। মোহিনী পিতার বিনা অনুমতিতে তাহার অজ্ঞাতসারে বিবাহ করিয়া ফেলিল, কিন্তু পিতা ইহা শুনিয়া কি বলিবেন? তিনি যদি এই অপরাধ ক্ষমা না করেন? বিবাহের পর এই ভাবনা মোহিনীর ও তাহার শ্বশুরের প্রধান ভাবনা হইল। শ্যামাচরণবাবু কন্যাদায় হইতে উদ্ধার হইয়াছেন। মোহিনীকে জামাতা পাইয়া তাহার বহুদিনের সযত্ন পালিত আকাঙ্ক্ষাটি পূর্ণ হইয়াছে, কিন্তু এই একটা সমস্যার জন্য আনন্দটুকু প্রাণ ভরিয়া উপভোগ করিতে পারিতেছেন না। গৃহিণী বলেন, কে জানে বাপু, কপালে কি আছে, ছেলের মা বা বউকে নিলে হয়। শ্বশুরবাড়িতে প্রায়ই মোহিনীর নিমন্ত্রণ হইতে লাগিল। শনিবার তো ফাঁক যায় না। মোহিনী একদিন শৈলকে বলিল, দেখো শৈল, আমি মনে মনে ভাবি যে ভাগ্যে তোমার আঙুলটি কাটিয়াছিল, তাই তো, নইলে এতদিন তুমি। আর বলিতে পারিল না। সে অবস্থা কি কল্পনাতেও আনিতে পারা যায়? শৈল স্বামীর এই অসমাপ্ত কথাটুকু বুঝিল। পাঠ্যপুস্তকের অনেক কথা তখনও সে সম্পূর্ণরূপে বিস্তৃত হয় নাই। মনে মনে বলিল, ঈশ্বর যাহা করেন মঙ্গলের জন্যই করেন।
মোহিনী যখনই আসিত তখনই শৈলর জন্য কিছু না কিছু শখের জিনিস লইয়া আসিত, কিন্তু শৈল মহা আপত্তি করিত, কিছুতেই লইবে না। বলিত, কোথায় রাখব, সবাই দেখে ফেলবে। মোহিনীও ছাড়িত না, বলিত, দেখে দেখবে, তুমি তো আর চুরি করছো না। শেষকালে শৈলকে লইতে হইত, নহিলে স্বামী রাগ করেন। বিশেষ চেষ্টা করিত যাহাতে কেহ জানিতে না পারে, কিন্তু প্রত্যেকবারই তাহার সকল চেষ্টা নিষ্ফল হইত। ধরা পড়িয়া প্রথম প্রথম লজ্জায় যেন সে মরিয়া যাইত, কিন্তু বার কতক এইরূপ হইতে হইতেই লজ্জা অনেক হ্রাস হইয়া আসিল। মোহিনী শৈলকে একবার বলিল, আমাকে পত্র লিখো, নইলে এ শনিবার আমি আসব না। শৈল অত্যন্ত সংকুচিত হইয়া বলিল, কি লিখিতে হয় আমি কি তা জানি? তোমার দিদি তার স্বামীকে যেসব চিঠি লেখেন তা কি তুমি দেখনি? হ্যাঁ, কতবার দিদি আমাকে দেখিয়েছে। সেই রকম তুমিও লিখবে। শৈল মাথা নাড়িয়া বলিল, সে আমার ভারী লজ্জা করবে, সে আমি পারব না। দিদির কেন লজ্জা করে না? আগে দিদির মতো বড় হই। এ কথা বলিয়াই শৈল হাসিয়া ফেলিল। সে বেশ বুঝিল এ ওজরটি নিতান্তই পঙ্গু হইতেছে। তাহার সমবয়স্কাদের সকলেরই বিবাহ হইয়া গিয়াছে। স্বামীকে সকলেই চিঠি লেখে, চিঠি লিখিতে ইচ্ছা তাহারও হইত, কিন্তু সে কথা কি স্বামীর কাছে স্বীকার করিতে আছে? ছি, বেহা মনে করিবে যে। চিঠি লিখিবার জন্য শৈলকে বেশি বড় হইতে হইল না। 2-3 সপ্তাহ বয়স বাড়িতে না বাড়িতেই সে স্বামীকে চিঠি লিখিতে আরম্ভ করিল। প্রথম প্রথম চিঠিগুলি নিতান্তই ছোট্ট হইত, সংক্ষিপ্ত হইত। ক্রমে বাড়িয়া বাড়িয়া 2-3 পৃষ্ঠা করিয়া হইতে লাগিল। কোনো বিশেষ কথা থাকিলে 4 পৃষ্ঠাও পুরিয়া যাইত। ভবিষ্যৎ সম্বন্ধে একটা দারুণ দুর্ভাবনা বহন করিয়াও এই নবদম্পতির জীবন বেশ সুখে কাটিতে লাগিল। ক্রমে গ্রীষ্মাবকাশ নিকটে আসিল। মোহিনীকে বাড়ি যাইতে হইবে, 2-3 মাস দেখাশোনা হইবে না। এই আশঙ্কায় দুইজনে অত্যন্ত কাতর হইয়া পড়িল। শৈল বলিল, কোনো উপলক্ষ করিয়া মাঝখানে একবার কলিকাতায় আসিতে পারিবে না? মোহিনী বাড়ি গেলে বাড়ির লোক তাহাকে দেখিয়া আশ্চর্য হইয়া গেল। মুখ চক্ষুর ভাব যেন সমস্তই পরিবর্তন হইয়াছে। মোহিনী কি ভাবে, ভাবিতে ভাবিতে একদিক পানে শূন্য দৃষ্টিতে চাহিয়া থাকে। কারণ জিজ্ঞাসা করিয়া কেহ কিছু উত্তর পায় না। একদিন পাড়ার একজন প্রবীণা দিদিমা মোহিনীর সাক্ষাতে তাহার মাকে বলিলেন, ছেলে সেটের বড় হয়েছে, বিয়ে দাওনি, তাই মন ঘুমিয়ে থাকে। ইহা শুনিয়া মোহিনী ফিক করিয়া হাসিয়া ফেলিল। পরক্ষণেই তাহার মুখ শুকাইয়া বিবর্ণ হইয়া গেল। মোহিনীর মা ইহা লক্ষ্য করিলেন। সে অন্যত্র চলিয়া গেলে দিদিকে বলিলেন, ঠিক বলেছ বাছা, আমি কর্তাকে বলে শীঘ্রই ওর বিবাহ দিতেছি। গ্রামের পোস্টমাস্টার মোহিনীর একজন প্রিয় বন্ধু। তাহাকে বলা ছিল মোহিনীর পত্রাদি বাড়িতে না পাঠাইয়া যেন ডাকঘরেই রাখা হয়, মোহিনী স্বয়ং গিয়া লইবে। একদিন পোস্টমাস্টার কার্য উপলক্ষে গ্রামান্তরে গিয়াছিল। যথাসময়ে ডাক আসিল। অধীনস্থ পিয়ন নিজেই ব্যাগ খুলিয়া পত্রগুলি বিলি করিল। পল্লীগ্রামের ডাকঘরে এরূপ মধ্যে মধ্যে হইয়া থাকে। দৈবক্রমে সেই সঙ্গে শৈলবালার লিখিত মোহিনীর একখানি পত্র ছিল। তাহা মোহিনীদের বাড়িতে আসিয়া পড়িল। এত লোক থাকিতে পত্রখানি কি ছাই মোহিনীর ছোট বোন মালতীর হাতেই পড়িতে হয়? মোহিনী তখন বাড়ি নাই। পত্রখানির আবরণ রঙিন সমচতুষ্কোণ, এসেন্সের গন্ধে ভুরভুর করিতেছে। মালতীর কেমন সন্দেহ হইল।
তৎক্ষণাৎ সে জল দিয়া পত্রখানি খুলিয়া ফেলিল। পত্র পড়িয়া মালতী অবাক। ছুটিয়া মার কাছে গিয়া বলিল, মা, সর্বনাশ হয়েছে, দাদার স্বভাব চরিত্র বিগড়ে গেছে। মা পত্রখানি পড়িয়া দেখিলেন, মেয়ের কথায় তাহার কোনো সংশয় রহিল না। ও বাড়ির বড় বউ এই সময় আসিয়া পৌঁছিলেন। তিনি পত্র পড়িয়া বলিলেন, আমি জানি আমার খুড়তুতো ভাই কলকাতায় পড়ত, তারও ওই রকম হয়। সেও চিঠি ধরা পড়াতে জানাজানি হয়েছিল, তারপর আমরা ধরে বেঁধে তার বিয়ে দিলাম। এখন রোগ শুধরেছে, একেবারে বউয়ের কেনা গোলাম হয়ে রয়েছে। তা তোমরাও মোহিনীর বিয়ে দিয়ে ফেলো। গৃহিণী বলিলেন, আমরা যে জানতে পেরেছি তা যেন মোহিনী না শোনে। হয়তো বাচ্চার লজ্জায় আত্মহত্যা করে ফেলবে, নয়তো বিবাগী হয়ে বেরিয়ে যাবে। চিঠি জুড়ে ঠিকঠাক করে তোমরা রেখে দাওগে। তাহাই হইল। মোহিনী যথাসময়ে আসিয়া পত্র পাইল। খুলিতে গিয়া দেখে পরিষ্কার একটি জলের দাগ। একবার বন্ধ করিয়া যে আবার খোলা হইয়াছিল তাহাতে সন্দেহ রহিল না। ভাবিল বাড়িতে কেহ নিশ্চয়ই ইহা খুলিয়াছে, কিন্তু পত্রের ভিতর একটা পুনশ্চ ছিল। হয়তো শৈলবালাই পত্র বন্ধ করিয়া ওই পুনশ্চটির জন্য আবার খুলিয়া থাকিবে। যাহা হোক, বিস্ময়ে সন্দেহে মোহিনী পত্রখানি ডেস্কে বন্ধ করিয়া রাখিল। গৃহিণী যথাসময়ে একথা কর্তার কানে তুলিলেন। কর্তা বলিলেন, হেপেছ, তাও কি সম্ভব? ও হয়তো কোনো বন্ধু ইয়ার কি করে ওরকম লিখেছে। ছেলে ছেলে অমন করে। গৃহিণী মনে মনে বলিলেন, হে মা কালীঘাটের কালী, তাই যেন হয়। আমার বাছারে দুর্নাম যেন বেঁচে থাকতে আমায় শুনতে না হয়। পরদিন একথা শুনিয়া ও বাড়ির বড় বউ বলিলেন, আচ্ছা, এ বিষয়ে তদন্ত আমরা করছি। মোহিনীর অনুপস্থিতিতে বড় বউ মালতীকে লইয়া ভিন্ন চাবি দিয়া মোহিনীর কলিকাতা তোরঙ্গ খুলিয়া ফেলিলেন। বিস্তর খুঁজিতে হইল না। একখানি লাল রেশমি রুমালে বাঁধা এক তাড়া চিঠি, সবই এক হস্তাক্ষরে লিখিত, সবগুলি প্রণয়ের চিঠি। প্রিয়তম, প্রাণসখা, অভিন্ন হৃদয় ইত্যাদি বলিয়া আরম্ভ। তোমার শৈলবালা, তোমার আমি, তোমার সই, তোমার সাধের সই ইত্যাদি বলিয়া শেষ। অনেকগুলোতেই লেখা, তুমি শনিবারে নিশ্চয়ই আসিবে, আশা দিয়া নিরাশ করিও না। অধীনী আশাপথ চাহিয়া রহিল। বেশি পড়িবার সময় নেই। কি জানি যদি হঠাৎ মোহিনী আসিয়া পড়ে। সমস্ত চিঠি পড়িলে কিন্তু প্রকৃত কথা প্রকাশ পাইতে পারিত। কারণ আমরা জানি একখানিতে লেখা ছিল, আমাকে গোপনে বিবাহ করিলে মা বাপ জানিলেন না, কি উপায় হইবে ইত্যাদি। বড় বউ ও মালতী আসিয়া মাকে বলিল, মা, আর কোনো সন্দেহ নেই, গাদা গাদা চিঠি। এই বলিয়া সংক্ষেপে দুই চারিখানির মর্মও শুনাইয়া দিল। মা শুনিয়া বাষ্পাকুল্লোচনে ঠাকুর দেবতার কাছে মানত করিলেন, বাছাকে আমার ডাকিনীর হাত থেকে উদ্ধার করো, আমি পূজা দিব। সমস্ত কথা শুনিয়া কর্তা আর কিছু বলিতে পারিলেন না। গৃহিণী বলিলেন, আর ওকে কলকাতায় পাঠিয়ে কাজ নেই। একটি সুন্দরী ডাগর মেয়ে দেখে বিয়ে দাও, আমি একটি পয়সাও চাইনি। কর্তা বিরক্তির সহিত বলিলেন, এতদিন তো কোন কালে বিবাহ হয়ে যেত, তুমি যে এক 12 হাত লম্বা ফর্দ বের করে বসলে। ব্রাহ্মণ মনক্ষুণ্ণ হয়ে অভিশাপ দিতে দিতে চলে গেল, তার শাপেই তো এসব হল। গৃহিণী বলিলেন, তার মেয়েকে যদি মোহিনীর পছন্দ হয়ে থাকে তবে তারই সঙ্গে বিয়ে দাও, তারা যা পারে তাই দেবে। কিন্তু কর্তা এ প্রস্তাবে রাজি হইলেন না। বলিলেন, তাও কি হয়? একবার ফিরিয়ে দিয়েছি, আবার কোন মুখে বিবাহের প্রস্তাব পাঠাবো? দেশে কি আর সুন্দরী বড় মেয়ে নেই? গৃহিণী বলিলেন, তা যেখানে হয় দাও, আর কিন্তু দেরি করলে চলবে না।
সেই গ্রামেই অবিলম্বে এক বিবাহযোগ্যা কন্যা বাহির হইল। যখন টাকা কড়ি সম্বন্ধে আর হাঙ্গামা নাই, তখন মনোমত পাত্রীর অভাব কি? 1 সপ্তাহের পর বিবাহের দিন স্থির হইল। মোহিনী বলিল, আমি বিবাহ করিব না। অনেক পীড়াপিড়ি কান্নাকাটি চলিল। শেষে মোহিনী মাকে বলিল, আমার একটা প্রস্তাব আছে, তাতে যদি আপত্তি না করো তবেই আমি এ বিবাহে সম্মতি দিতে পারি। কি প্রস্তাব? শ্যামাচরণ বাবুদের সপরিবারে এ বিবাহে নিমন্ত্রণ করে আনতে হবে। সে আর বিচিত্র কি? তবে কেমন কেমন দেখায় না? যে মেয়ের সঙ্গে তোমার বিয়ের কথা হয়েছিল, তার বিয়ে হয়ে গিয়েছে? হ্যাঁ, সে গত অগ্রহায়ণ মাসেই হয়ে গিয়েছে। মা বলিলেন, আচ্ছা, কর্তাকে বলে দেখব। বহু কষ্টে কর্তা রাজি হইলেন। মোহিনী স্বয়ং কলিকাতায় গিয়া ইহাদিগকে আনিতে চাহিল, কিন্তু তাহাতে কেহই সম্মত হইলেন না। সকলেই সন্দেহ করিলেন এ কেবল পলাইয়া বিবাহ বন্ধ করিবার একটা ছল মাত্র। অগত্যা মোহিনী এক দীর্ঘ পত্রে সমস্ত কথা শ্বশুরকে জানাইল। যাহা যাহা ঘটিয়াছে অকপটে তৎসমুদয়ই বর্ণনা করিল। বলিল, ঘটনা আর গোপনে রাখা চলে না। আমি যেমন আপনার বিপদে সহায়তা করিয়াছি, আপনি সেইরূপ আমাকে এই বিপদ হইতে মুক্ত করুন। আমি পারিব না, আপনি আসিয়া সমস্ত খুলিয়া বাবাকে বলুন। আর যে ব্রাহ্মণকে কন্যাদায় হইতে মুক্ত করিবেন বলিয়া বাবা প্রতিশ্রুত হইয়াছেন, সেই ব্রাহ্মণের কন্যার সহিত আশুর বিবাহ দিন। তাহা হইলেই সকল দিক রক্ষা হয়। শ্যামাচরণ পত্র পাইয়া অনেক কষ্টে অফিসে ছুটি লইলেন। যেদিন বিবাহ, সেই দিন বেলা 10টার সময় সপরিবারে মোহিনীদের বাড়িতে পৌঁছিলেন। সেই বৈঠকখানা আবার আজ লোকপূর্ণ। স্বর্ণকার বিবাহের অলঙ্কার লইয়া উপস্থিত। রায়মহাশয় মধ্যস্থলে বসিয়া সভা উজ্জ্বল করিতেছেন। শ্যামাচরণ বাবুও সেইখানে বসিলেন। রায়মহাশয় ভারী অপ্রতিভ। আদর অভ্যর্থনা যেন একটু অতিরিক্ত মাত্রায় করিলেন। বেলা হইয়াছে, স্নানাহারের জন্য অনুরোধ করিলেন। শ্যামাচরণবাবু বলিলেন, আমাকে যদি একটি ভিক্ষা দেন তবেই আমি আহার করিব। অত্যন্ত উৎসুক হইয়া কর্তা জিজ্ঞাসা করিলেন, ব্যাপারখানা কি বলুন দেখি। তখন সেই গৃহপূর্ণ লোকের সম্মুখে শ্যামাচরণবাবু কন্যার বিবাহের ইতিহাস আদ্যপান্ত বিবৃত করিলেন। তারপর মোহিনীর পত্রখানি বাহির করিয়া পাঠ করিলেন। শেষে সহসা রায় মহাশয়ের পা দুখানি জড়াইয়া ধরিয়া বলিলেন, আপনার বিনা অনুমতিতে যে এ কার্য হইয়া গিয়াছে, আর এতদিন যে আপনার নিকট ইহা গোপন রাখা হইয়াছে, তাহার জন্য আমাকে আর আপনার পুত্রকে ক্ষমা করিতে হইবে। সকলেই বলিল, যাহা হইয়াছে তাহা ভালোই হইয়াছে। এমন বিপদে মোহিনী যে ব্রাহ্মণের জাতি রক্ষা করিয়াছে, সে কুলোচিত কার্যই করিয়াছে। রায়মহাশয়েরা গ্রামের জমিদার, বংশাবলিক্রমে চিরদিনই বিপন্নের বন্ধু। হরেকৃষ্ণবাবু বৈবাহিককে সাদরে উঠাইয়া বলিলেন, ভাই, আমি সর্বান্তকরণে তোমাকে ক্ষমা করিলাম। তোমার সঙ্গে সম্বন্ধ বন্ধন হয় ইহা পূর্ব হইতেই আমার ইচ্ছা ছিল। নারায়ণ সেই ইচ্ছা পূর্ণ করিলেন। এখন তোমরা বসো, আমি বধূমাতার মুখ দেখিয়ে আসি। স্বর্ণকারের নিকট হইতে কয়েকখানা অলঙ্কার লইয়া রায়মহাশয় বধূ দেখিতে অন্তঃপুরে প্রবেশ করিলেন। বাড়ির লোকে শুনিয়া অবাক। বিস্ময়ের ঢেউ কতকটা প্রশমিত হইলে বধূকে বরণ করিবার ধুম পড়িয়া গেল। সন্ধ্যাবেলায় শ্রীমান আশুতোষের সহিত সেই কন্যার শুভ বিবাহ সম্পন্ন হইল। মেয়েরা ছাড়ে নাই, মোহিনীকেও বাসরে গিয়া গান গাহিতে হইয়াছিল। নমস্কার।
পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।